মমতা আবার সৌজন্য রাজনীতি কোথায় করলো? মমতার মুখের ভাষাই বা কি, শব্দই বা কি? আরজি করের অভয়কে কি ভুলে যাবে মানিকতলা? মমতা ব্যানার্জি আর কাউকে খুঁজে পেলেন না নিজের ভাইপো ছাড়া, অভিষেক ছাড়া। তৃণমূলকে তোলামূল বলা হয়। তোলাবাজিটা তো একটা বড় শিল্প তৃণমূল কংগ্রেসের বাংলার বুকে। সাধন পাণ্ডে এবং শক্তি পাণ্ডে বা তার কন্যা তো এক নয়। সাধন পাণ্ডে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। এর আগেও তো বাংলার মানুষ বহু মুখ্যমন্ত্রীকে দেখেছে, পছন্দ হোক বা না হোক, কিন্তু বাংলা এরকম মুখ্যমন্ত্রী কোনোদিন পায়নি আর পাবেও। আমার তো কন্যা সমা, তো সুতরাং এইগুলোকে নিয়ে আমার কিছু বলা বোধহয় ঠিক হবে না। বাংলার মানুষকে কি ভাবে তৃণমূল? রয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে এবং আমার সঙ্গে রয়েছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি সকাল সকাল আজকে প্রচারের ময়দানে ছিলেন, প্রচার সেরে এখন এসেছেন বিজেপির কার্যালয়ে মানিকতলা কেন্দ্রের। দাদা, বাংলা হান্টে আপনাকে স্বাগত। প্রথমেই আমি বলবো, এই কেন্দ্রের ফ্যাক্টর কি? আপনি তো প্রচার করছেন, কি বলবেন? এই কেন্দ্রে ফ্যাক্টর আবার কি? সারা বাংলার যা ফ্যাক্টর তার তো প্রভাব এখানেও পড়েছে, ম্যাক্রো আর মাইক্রো। এই কেন্দ্রের ফ্যাক্টর পাশ গায়েতে আরজি কর, আবার কালকে ঘটেছে একটা ঘটনা। আরজি করের অভয়কে কি ভুলে যাবে মানিকতলা? মানিকতলার বাসিন্দারা, মানিকতলার ভোটাররা, মানিকতলার আমার যারা সন্তানের পুত্র কন্যার পিতা মাতা, বাবা মা, কখনো না। আবার কালকে একটা ঘটনা ঘটেছে। তো এই তো পশ্চিমবাংলার এত ইস্যু আর এত ঘটনা, মানে কোনটা বলবো আর কোনটা বলবো না, মানে মানুষ একেবারে জর্জরিত। তারপরে তো দুর্বৃত্ত রাজ, দুর্নীতি রাজ, পুলিশি রাজ সারা বাংলায় যেমন রয়েছে, মানিকতলাতেও রয়েছে। মানিকতলায় গতবারও যখন আমি লোকসভা নির্বাচনে লড়ছি, সেখানেও এই অসভ্যতা, প্রচারে বাধা, অসভ্যতা আর কি, গালিগালাজ কর্মীদেরকে। কালকেও ঘটেছে সেটা 32 নম্বর ওয়ার্ডে, মানিকতলা থানার অধীন। আজকে আমি সকালে বেরিয়েছিলাম, আবার কে? তৃণমূল ছাড়া তো আর কেউ করে না। এর পূর্বেও কখনো এইভাবে কখনো কেউ করে না একেবারে। এবং যারা আমি বলছি তৃণমূলের পার্টির লোক বলছি, এটাও কিন্তু আমার ঠিক বলা উচিত না, কারণ এই ধরনের এলিমেন্টরা কোনো রাজনৈতিক কর্মী বা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। যাদের মুখে এই ধরনের অশ্রাব্য শব্দ বা কথা যারা বলে। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলীয় সুপ্রিমো, তিনি তো সবসময় সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাস না না, এটা তোমার ভুল, তুমি জানো না, তুমি আমাকে খোঁচা দিচ্ছ। মমতা আবার সৌজন্য রাজনীতি কোথায় করলো? মমতার মুখের ভাষাই বা কি, শব্দই বা কি? মমতা কি ধরনের কথা বলে, শব্দ বলে? মমতা কিভাবে একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দেয়? রাষ্ট্রপতি সম্পর্কে তিনি একজন আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা একটা মানুষ, তাকে কি সমস্ত ভাষা আক্রমণ করে? আজকে প্রধানমন্ত্রীকে করেছে, কিছুদিন আগে হোদল কুতকুত বলেছে। তুমি কি বলছো যে মমতা সৌজন্যের কথা রাজনীতি করে? সৌজন্য মোটেই করে না। মমতা নিজে স্বার্থপরের মতন সংকীর্ণ রাজনীতি আর কথাবার্তা ছাড়া কিছুই করেনি 15 বছর। এটা মানুষ বুঝতে পেরেছে। মানুষের একটা সময় মানুষ ওকে ঘিরে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু 15 বছর পর দেখা যাচ্ছে সমস্ত আশা আকাঙ্ক্ষাতে তিনি জল ঢেলে দিয়েছে, ছাই চাপা দিয়েছে। তৃণমূল যে মানুষ এত ছেড়েছে বা ছাড়ছে বা ছাড়বে, বা আমিও যে ছেড়েছি, তার কারণ তো এইটা। না না, নিজেকে উনি কি ভাবেন কি জানেন? নিজেকে উনি যেটা যতটা ভাবেন, উনি ততটা নন কোনো দিক থেকে। মানে ভাবনা চিন্তাটা একটা অন্য। যদি সত্যিকারের যদি কারোর মধ্যে শিক্ষা সংস্কৃতি গুণ থাকে, তার চেহারা ছবির মধ্যে, কথাবার্তার মধ্যে সেগুলো ফুটে ওঠে। উনি সবসময় যেন সেই তীরে রয়েছেন, সবসময় যেন সেই খারাপ কথা বলতে বা ব্যস্ত, যা খুশি তাই বলছেন, এবং সবসময় যেন উনি দাবড়াচ্ছেন। সে সরকারের লোক হোক, আইএস আইপিএস ডব্লিউবিসিএস হোক, আর হচ্ছে দলের লোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক। তো এটা একটা ভদ্রমহিলার কাছ থেকে, তারপরে ওই কুর্সিতে বসে যিনি, তার কাছ থেকে এটা আশা করা যায় না। এর আগেও তো বাংলার মানুষ বহু মুখ্যমন্ত্রীকে দেখেছেন, পছন্দ হোক বা না হোক, কিন্তু বাংলা এরকম মুখ্যমন্ত্রী কোনোদিন পায়নি আর পাবেও না।
দাদা, মানিকতলা কেন্দ্রে যেটা সবসময় একটা অভিযোগ উঠছে যে এখান থেকে তোলাবাজি করা হয়। যিনি আর কি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধে হাজার একটা অভিযোগ উঠছে, মানে কি বলবেন? না, আমি সেসব নিয়ে কোনো কথা বলবো না। তার কারণ হচ্ছে যে ওর পিতৃদেব এবং মায়ের বিয়ে থেকে শুরু করে ওর হওয়া, ছোট থেকে বড় হওয়া, বেড়ে ওঠা, বয়সের এতটাই তফাৎ। আমার তো কন্যা সমা, তো সুতরাং এইগুলোকে নিয়ে আমার কিছু বলা বোধহয় ঠিক হবে না। মানুষ যা জানে জানে। মানে কিন্তু তোলাবাজির অভিযোগটাই না না, আমি তো বলবো যে সারা বাংলায় তৃণমূলকে তোলামূল বলা হয়। তোলাবাজিটা তো একটা বড় শিল্প তৃণমূল কংগ্রেসের বাংলার বুকে, সুতরাং তার ব্যতিক্রম মানিকতলাও নয়। এই যে আপনি বললেন এখানে আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন শ্রেয়া পাণ্ডেশ, তিনি কন্যা সম, মানে তার বাবার সঙ্গে আপনি রাজনীতি করেছেন 47-48 বছর একটানা, মিড 70 থেকে ওনার মৃত্যু পর্যন্ত। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে কি মানে ফাইটটা মানে একটুখানি ইয়ে হয়ে আসছে, মানে খাটো হয়ে আসছে, যেহেতু রাজনৈতিক ফাইট খাটো হওয়ার কথা নয়, তবে একটা সৌহার্দ্য, একটা সভ্যতা, একটা রাজনৈতিক শিষ্টাচার, আমাদের পশ্চিমবঙ্গীয় রাজনীতিতে যে সংস্কৃতি, যে পারস্পরিক একটা মিউচুয়াল রেসপেক্ট, শুধু প্রার্থীকে নয়, প্রতিটি রাজনৈতিক দলকে, মানে আমি প্রার্থী হিসেবে অন্য সকল প্রার্থীকেই তাদের শ্রদ্ধা করব। এক্ষেত্রে নিশ্চয়ই আমার স্নেহ পাবে তৃণমূলের প্রার্থী। এবং আমি মনে করি যে আমাদের ভারতীয় জনতা পার্টি সমস্ত রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে এবং সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের প্রতিও তাদের মিউচুয়াল রেসপেক্ট থাকবে, এবং সেটাও যেন রেসিপ্রোকেটেড হয়। আমাদের প্রতিও যেন সেটা আমরা আশা করব অন্যান্য, শুধু তৃণমূলে, অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে। মানিকতলা কেন্দ্রটি সাধন পাণ্ডে দীর্ঘদিন ধরে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন, তারপরে তার স্ত্রী বিধায়ক হলেন সুপ্তি পাণ্ডে, এবার তার মেয়ে। তো সেক্ষেত্রে কোথাও কি একটা সেই সাধন পাণ্ডের ফ্যাক্টর কাজ করবে? সাধন পাণ্ডে এবং সুপ্তি পাণ্ডে বা তার কন্যা তো এক নয়। সাধন পাণ্ডে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আমি ওনার সঙ্গে ছাত্র রাজনীতি থেকে, তারপরে উনি বহুবারের বিধায়ক ছিলেন, আমিও 5 বারের বিধায়ক ছিলাম, একসঙ্গে আমরা বিধানসভা করেছি বা বহু মিছিল পথ হেঁটেছি, বহু জনসভায় আমরা একসাথে আগে পরে বক্তব্য রেখেছি। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি শ্রেয়া পাণ্ডে এগিয়ে বলে অদ্ভুত। তাহলে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তো রাহুল গান্ধী হচ্ছে না কেন? কখনো কখনো কোনো কোনো জায়গায় নিশ্চয়ই কারুর যদি ব্যক্তিগত যোগ্যতা থাকে সেটাকে খাটো করে দেখা ঠিক নয়, কিন্তু এটা তো পরিবারতন্ত্র। যেমন মমতা ব্যানার্জির ক্রাইসিসে বা যখন তিনি দল গঠন করছেন কংগ্রেস ভেঙে তৃণমূল, সেই সময় তার ক্রাইসিসে বা সেই সময় দল গঠনের সময় কি ছিলেন না কেউ? নাকি বাংলায় কম্পিটেন্ট তৃণমূল নেতা বা কর্মীর কি অভাব হয়েছে? মমতা ব্যানার্জি আর কাউকে খুঁজে পেলেন না, নিজের ভাইপো ছাড়া, অভিষেক ছাড়া। তাকেই প্রজেক্ট করছেন আর কি, যে আমার পরে ও। তো এইটা যদি কারোর আত্মসম্মান বোধ থাকে, ডিগনিটি, সেলফ রেসপেক্ট, যোগ্যতা যার আছে নিশ্চয়ই, সেটা তো বিষয়ে কোনো কিছু কারোর বলার থাকবে না, এক্সেপশন সেটা। কিন্তু যদি দেখা যায় যে রাজনীতিটাকেও সেটা ওই বংশানুক্রমে ওটা চলে আসবে, সে যে রাজনৈতিক দলই করুক, ইদানিংকালে কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করছে না। সারা ভারতবর্ষ, বিভিন্ন রাজ্যেও আমরা দেখছি, বাংলাতেও সেটাকে গ্রহণ করবে না। মানিকতলা কেন্দ্রে আপনি নিজেকে কতটা এগিয়ে রাখছেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থীকে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে রাখবেন?
না না, আমি এগিয়ে পিছিয়ের কথা বলবো না, এই সমস্ত শব্দ আমি ব্যবহার করবোই না। আমার কাছে কথা হলো যে তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ, কলকাতার মানুষ, মানিকতলার মানুষ ভোট দেবে কেন? ওরা ভোট কোন মুখে চায়? যা যা কাণ্ড বাংলায় ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং তারপরেও যে ভূমিকা বাংলার প্রশাসন, বাংলার পুলিশ, মায়ে মমতা ব্যানার্জি পালন করেছেন, তারপর মানুষ ওদের ভোট দেবে? বাংলার মানুষ কি ভাবেন? বাংলার মানুষকে কি ভাবে তৃণমূল? বাংলার মানুষ আর যাই হোক, তারা সবাই কিন্তু ওই তোলা তুলে তাদের সংসার চলে না, সিন্ডিকেটের সদস্য নয়, সকলে চাকরি বেচেনি, সকলে সন্দেশখালীর শেখ শাহজাহান, জাহাঙ্গীর বা শওকত নয়, বীরভূমের কেষ্টমণ্ডল নয়। এবং যেভাবে পুলিশকে ব্যবহার করেছে, পঙ্গু করেছে পশ্চিমবাংলার পুলিশকে, আমার আজকে আইএস এবং আইপিএসদের দেখলে আমার করুণা হয়। এক্ষেত্রে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেভাবে কমিশন একের পর এক আইপিএস এদেরকে বেশ করছে, কিচ্ছু করেনি এখনো। কেন করতে হলো এটা? এই জায়গায় কেন আসতে হলো কমিশনকে? মমতা ব্যানার্জি 2011 ক্ষমতায় আসার পরে 2013 থেকে আজ পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পুর নিগম হোক, পুরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, দুর্বৃত্ত আর পুলিশ যৌথ প্রয়াস লুট করেছে। সেইটা করা যাচ্ছে না বলেই এত চিৎকার। আর ওই ভুতুরে ভোট, অস্তিত্বহীন ভোট, ওই যারা ওই ঘুষপেটিয়া যাদের বলে আর অনুপ্রবেশকারী, তার থেকেও বড় হচ্ছে মৃত। মনে করুন এটা তৃণমূলই পারে। আজকে 23 বছর পর, 22-23 বছর পরে এসআইআর হচ্ছে, তো মানুষ মারা যায় না? এমন বহু জায়গায় দেখানো হয়েছে যে মানুষ মারা যায় না। প্রকৃতির নিয়মে তো মানুষ মারা যাবে। যেমন আমার মা মারা গেছেন 2021-এ, আমি নির্বাচনে তখন প্রচারের মধ্যে, তাহলে সে নামটা তো বাদ যাবে। আবার এটাও ঘটেছিল কিন্তু আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমার মার নাম নেই, মানে আমার জন্মদাত্রীর নাম নেই। দেবাশিস সেন তখন সিইও, তা আমি ফোন করে বললাম যে তো আমার নির্বাচনে দাঁড়াতে লজ্জা করছে, আমার জন্মদাত্রীর নাম নেই। তো সুতরাং এইগুলোকে ঠিক করার জন্যই তো এসআইআর। তো এইগুলোকে মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন মমতা ব্যানার্জি? উনি তো অভিযোগ করছেন যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে বিজেপি কমিশনকে। যদি সেটা হয়ে থাকে তাহলে তাই। যদি মনে করতো কেন্দ্রের সরকার, তাহলে তো বহু আগে বহু ঘটনা ঘটেছে। আরজি করের ঘটনার পরে যেভাবে সারা বিশ্বে, ভারতবর্ষে এবং বাংলায় মাসের পর মাস, দিনের পর দিন মানুষ যেভাবে দিন এবং রাত জেগেছিল আর আন্দোলন করেছিল অভয়ার খুনিদের, বলাৎকারীদের শাস্তির জন্য, তখনও করা যেতে পারত, করেনি, কিন্তু করেনি। তো শুনুন, উনি মনে মনে জানেন কত অপরাধ করেছেন, কত অন্যায় করেছেন, কত পাপ করেছেন। তার থেকে ওনার মুখ দিয়ে এই সমস্ত মানে রোগীর মুখ থেকেই রোগ ব্যক্ত হচ্ছে। মানিকতলা কেন্দ্রে কি হতে চলেছে আগামী দিনে? মানিকতলা বাংলায় যা হতে চলেছে, মানিকতলা তো তাই হতে চলেছে। মানিকতলার সভ্য, সুশিক্ষিত, রাজনৈতিক সচেতন কলকাতার মানুষ, সেই মানুষ ঠিক করবে তাদের জনপ্রতিনিধিকে, কে কে তাদের কথা বিধানসভায় বলবে, বিধানসভার যোগ্য প্রতিনিধি হওয়ার অধিকার কার আছে, এই সমস্ত দেখবে। তারপরে তো ঘটনা আছে, মানিকতলা কেন্দ্রের রয়েছে, কলকাতার রয়েছে, পশ্চিমবাংলার রয়েছে। তো সেগুলো সমস্ত যখন ওরা ওই মমতা ব্যানার্জির 1 সেকেন্ডে একটা সম্প্রদায়কে উস্কানিমূলক, প্ররোচনামূলক কথা বলেছেন না, যে ওই সম্প্রদায়কে, সংখ্যাগুরু সম্প্রদায়ের বিরুদ্ধে উনি প্রভোগ করেছেন, লেলিয়ে দিয়েছেন। তো যাই হোক, তারা মমতা ব্যানার্জির কথায় এসব কাজ করবেন না। তারাও মমতা ব্যানার্জিকে চিনে গেছেন
যে ওই সম্প্রদায়কে মমতা ব্যানার্জি শুধুমাত্র তার সংকীর্ণ রাজনৈতিক কারণে ব্যবহার করে এসছেন 15 বছর। তো এই সমস্ত তখন ওই 1 সেকেন্ডেরও কম সময় বোতাম টিপে ওই 12টা 13টা বাজিয়ে দেবে সংখ্যাগুরুদের, অর্থাৎ একেবারে বাংলা কথাই আমি বলি যে হিন্দুদের, সেই হিন্দুরা ভোট দেবে মমতা ব্যানার্জির দলকে?